আপনাকে স্বাগত জানাই আতঙ্কের অষ্টপ্রহরে। আজকে আপনারা যে ঘটনাটি শুনবেন, এই ঘটনাটি লিখেছেন রিয়াজ রাজ ভাই। আশা করছি তার লেখা এই ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। সকাল সকাল ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। উফ, এত সকাল সকাল আবার কে ফোন দিল? চোখ না মেলেই আন্দাজের ওপর ফোনটা হাতে নিয়ে কেটে দিলাম। আবার চোখে ঘুম আসার আগে মোবাইলের রিংটোন বেজে উঠল। এবার একটু বিরক্ত বোধ করলাম। ফোনটা হাতে নিয়েই চোখ মেলে দেখলাম রিয়া ফোন করেছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি রিয়াজ। লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ি, এখন চাঁদপুরে আছি। আপনাদের যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা আমার জীবনের এক ভয়াবহ ঘটনা। যদিও কখনো এটা ভুলতে পারবো না, তাই ভাবলাম ঘটনাটা আপনাদের সাথেও শেয়ার করি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি বরাবর ঘটনায় চলে যাই। রিয়া আমার কলেজ ফ্রেন্ড। এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে, রিয়া আমার ক্লাসমেট। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রিয়ার নাম্বার থেকে কল আসছে। রিসিভ করার আগেই আমি বুঝে গেছি ও কেন আমাকে ফোন করছে। মোবাইলের ওপরে দেখি সময় প্রায় 10টা বাজতে চলেছে। হায় খোদা, আমাকে তো কলেজে যেতে হবে, এর জন্যই রিয়া ফোন দিচ্ছে। এতক্ষণ ধরে কেন ঘুমাচ্ছি হতচ্ছাড়া? নিজেই নিজেকে গালি দিয়ে বিছানা থেকে এক লাফে উঠে ওয়াশরুমে চলে গেলাম। এরপর ধীরে ধীরে গোসলের কাজ শেষ করে রুমে ফেরত এলাম। রিয়া নীল রংটা খুব পছন্দ করে, সেজন্য নীল শার্টটা পরে নিলাম। ও, আপনাদের তো আরেকটা কথাও বলা হয়নি, রিয়াকে আমি মনে মনে পছন্দ করি। রিয়া আমাকে পছন্দ করে কিনা সেটা বলতে পারি না, হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে। তবুও আমি এমন একটা দিনের অপেক্ষায় আছি যেদিন রিয়া নিজের মুখেই আমাকে ভালোবাসি কথাটা বলবে। তো শার্ট প্যান্ট পরে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে সালমান খানের মতো দুই একটা স্টাইল করলাম। বাহ, দিনে দিনে আমার ফিটনেসটাও, না থাক আর বলবো না, তাহলে ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। তো তারপর গায়ে ইচ্ছা মতো ডিওডোরেন্ট আর এসব অ্যাপ্লাই করে আমি বেরোনোর জন্য একদম প্রস্তুত। এমনভাবে গায়ে সেন্ট লাগাচ্ছি, নিচের ফ্লোর থেকে আম্মু চিৎকার করে বলল, কিরে, তোর রুমের মধ্যে কি ইঁদুর মরেছে নাকি? আম্মুর কথা শুনে মনে মনে বললাম, নিজের ছেলে তার বউয়ের কাছে যাবে, একটু তো সেন্ট মারতেই হয়, তার জন্য এমন বেইজ্জতি করার কি আছে? আম্মুর কথায় কান না দিয়ে ব্যাগ গুছিয়ে নিচে চলে এলাম। তখন আম্মু বলল, কিরে, নাস্তা করে যাবি না? না আম্মু, খিদে নেই, আমি ক্যাম্পাসে কিছু খেয়ে নেব, এখন কলেজে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আম্মুর সাথে তর্ক করতে করতে দরজাটা খুললাম। বাহির হতেই যাচ্ছিলাম, তখনই দেখলাম রিয়া বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, কিরে, তুই কখন আসলি? চুপ হারামজাদা, সেই কখন থেকে ফোন দিচ্ছি, কলটা ধরলে কি হয়? কল ধরলেই তো প্যাঁচার মতো প্যাক প্যাক করতি, সেজন্যই ধরিনি। কি, আমি প্যাঁচার মতো প্যাক প্যাক করি? না না, কে বলেছে? তুই তো টুনটুনির মতো বকা দিস। তবে রে, আজকে তোকে খাইছি আমি, বলেই আমার দিকে এগিয়ে এলো রিয়া। এই দাঁড়া দাঁড়া, কলেজে তো যাবি নাকি? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চল, সময়ের অভাবে তোর মায়ের সময় বের করতে পারলাম না। আচ্ছা বাদ দে তো, জলদি একটা রিক্সা ডাক। ওই কিপটা, তুই বাইক বের করলে কি হয়, রিক্সা দিয়ে কি করবি? হ্যাঁ রে, কী বলছিস তুই? বাইকে করে যাওয়া যাবে না,
রিক্সা দিয়ে গেলে 20 টাকা লাগবে, আর বাইকের তেল কিনতে গেলে 100 টাকা নেমে যাবে। এবার তুই বল, 20 টাকা খরচ ভালো নাকি 100 টাকা? তোকে জুতা পেটা করলে সবার থেকে ভালো হতো কিপটা। এই কি বলছিস? এত টাকা দিয়ে জুতা কিনেছিস, সেটা যদি আমার গালেই ব্যবহার করিস তাহলে তো তোরই লস। লস হলে আমার হবে, তাতে তোর কি? না, তোর সাথে কথায় আমি পারবো না। যারা একটা রিক্সা ডেকে আনি। আজকে তোর বাইক বের করতেই হবে, না হলে আমি কলেজে যাব না। মাঝে মাঝে তুই এমন বাহানা ধরিস যে মাথার রক্ত পায়ে উঠে যায়। মাথার রক্ত পায়ে ওঠে কেমনে? পায়ের রক্ত মাথায় ওঠে, ওই একই কথা। আচ্ছা দাঁড়া, আমি বাইকটা বের করে নিয়ে আসি। রিয়াকে আমি পছন্দ করি ঠিকই, আবার তার কাকের মতো চিৎকার করা, ওইসব বক বক, এগুলো ভালো লাগে না। কিন্তু কি আর করব, তার কথা তো আমাকে শুনতেই হবে, না হলে পুরো কলেজে কাকের মতো চিল্লাতে চিল্লাতে আমার কান দুটো বন্ধ করে ফেলবে। গ্যারেজ থেকে বাইকটা বের করে রিয়াকে পেছনে তুললাম। তেল আগে থেকেই ছিল, ওর থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি, কিন্তু কি আর করার। অর্ধেক রাস্তা যেতেই পেছন থেকে রিয়া তার হাতে দিয়ে আমার পেট জড়িয়ে ধরল। তখন মনে হচ্ছিল বাইকটা নিয়ে উপরের দিকে উড়ে চলে যায়, যেন আর এই বাইক না থামে। এভাবেই যদি একসাথে থাকি তাহলে আর কি লাগে। মনে হচ্ছে কলেজ যেন একটু দূরে হয়ে যায়, তবেই তো রিয়ার সাথে আরও কিছুক্ষণ থাকতে পারবো। ধ্যাত, কি ভাবছি এসব আমি? এতক্ষণ ধরে যদি বাইক চলে তাহলে তো তেল শেষ হয়ে যাবে। তেল কেনার টাকা কি রিয়ার বাপে দেবে? কলেজ কেন দ্রুত আসছে না? কোনো রকমে কলেজের মধ্যে গিয়ে পৌঁছালাম। এমন সময় রনি এবং রবি দৌড়ে এসে আমার বাইকের চাবি নিয়ে নিল। আমি ওদেরকে বললাম, আরে কি করছিস, বাইকের চাবি নিচ্ছিস কেন? একমাত্র রিয়াই বলল, তুই নাকি বাইক বের করিস, আর আমরা যদি বলি তাহলে গলা দিয়ে রক্ত ঝরাই না? তবুও তুই বাইক বের করিস না। আজকে আমাদের রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, তারপর তোকে তোর বাইকের চাবি ফেরত দিব। না হলে তোর বাইকের যতগুলো তেল আছে সবগুলো তেল শেষ করব। কান কাটা দাজ্জালের মতো ভেটকি দিচ্ছে দুইজনেই। আমি ভেদ কেটে বললাম, তোদেরকে নিয়ে যদি রেস্টুরেন্টে যাই তাহলে নিচে হলেও আমার প্রায় 3000 টাকা বিল আসবে, আর বাইক নিয়ে চলে গেলে মাত্র 100 টাকার তেল খরচ হবে। তুই বাইক নিয়েই যা যা, তাতে আমার কি? নুরানি একটা ভেঙচি কেটে যখনই আসতে যাব তখনই রবি বলল, বাইক নিয়ে চলে যাব সেটা তো ঠিক, যদি বাইক কিছুর সাথে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলি তখন 30,000 টাকা দিয়ে ঠিক করতে হবে। এখন তোর ইচ্ছা। কথাটা শুনে পেটের মধ্যে একটা মোচড় মারল। পেছনে ঘুরেই তাদের সামনে আবার নুরানি ভেটকি দিয়ে বললাম, রেস্টুরেন্টে খাবার খেতে চেয়েছিস, রেস্টুরেন্ট তো আর চাসনি, চল একদিন না হয় খাওয়ালাম। অত্যাচারের শিকার আমি, ইচ্ছে করছে ওই দুটোকেই পানিতে 10 মিনিট চুবাই। কাটা ঘায়ে আবার লবণের ছিটা দিয়ে রনি বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকা করতে হয়। তাও বাঁচার জন্য আবার বললাম, এদিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আমরা দুপুরে যাই। আরে কি বলছিস, তুই আবার ক্লাস করার মনোযোগ দিয়েছিস কবে থেকে? প্রতিদিনই তো আসিস, কলেজের মধ্যে আড্ডা টাড্ডা দিস, তারপর বাসায় চলে যাস। আজকে দেখি ক্লাসের প্রতি তোর খুব আগ্রহ। মনে মনে ভাবছি রেস্টুরেন্ট থেকে কিভাবে যে বাঁচা যায় সেই চিন্তায় এখন মাথা একদম ঘুরপাক খাচ্ছে। এখন ক্লাস কেন, আমাকে যদি ক্লাস করাতেও বলে আমি সেখানেও রাজি হয়ে যাব। কিছু না, ওই এমনি বলেছি, অনেকদিন ক্লাস করি না তো। আজকে কি ক্লাসে যাবি না তোরা? না, আজকে কোনো ক্লাস হবে না, আজকে ক্লাস হবে রেস্টুরেন্টে, চল। বলেই ওরা আমাকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের একটা কোণায় আমরা সবাই বসে পড়লাম। রনি আর রবি এমনভাবে খাবারের অর্ডার দিচ্ছে যেন কোনো দাওয়াতের মধ্যে মেহমানদেরকে খাওয়াবে। মেজাজ খারাপ করে বললাম, আরে এইভাবে অর্ডার দিচ্ছিস কেন তোরা? আমরা মাত্র 4 জন, আমি না হয় নাই খেলাম, রিয়া একটু খাবে, তুই একটু খাবি, আর রবি একটু খাবে, বাকিগুলো কে খাবে? তোর চাচা? চিন্তা করিস না, তোর টাকা দিয়ে খাওয়ার জন্য আজকে সকালে আমি আর রবির নাস্তা পর্যন্ত করিনি। কি? রিয়াকেও ফোন দিয়ে বলেছি নাস্তা না করে আসতে, যেন ইচ্ছে মতো খেতে পারে। এই রিয়া, তুইও ওদের সাথে? আজব,
আমি এদের সাথে হতে যাব কেন? আমাকে ফোন দিয়ে বলেছে না খেয়ে আসতে, আমি খাইনি। কিন্তু কারণ যে তোকে এইভাবে ডাকাতি করবে সেটা তো বুঝতে পারিনি। না, তোর বুঝতেও হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এখন খাওয়া শুরু কর। রনির দিকে তাকিয়ে আমি বারবার ভেঙচি খাচ্ছি। রাগে আমার কান দিয়ে আগুন বের হচ্ছে। ওরা এমনভাবে খাচ্ছে যেন 12 বছর ধরে কিচ্ছু খায়নি। শুধুমাত্র রিয়া একটু ওই দুধ খেয়েছে 40 টাকার। এজন্যই তো তাকে আমার এত পছন্দ। আমার মনের অবস্থাটা ও বুঝতে পারে। খাবার শেষে বিল এলো। বিল রবির হাতে দেওয়ার সাথে সাথে রবি বলল, এত কম বিল? এরকম জানলে তো আরও খেতাম রে। মনে মনে ভাবলাম, আল্লাহ বাঁচাইছে, এত কম খাইছে। আমি তো ভেবেছি আরও বেশি। তারপর আমি রবিকে বললাম, আচ্ছা এইদিকে দে বিলের কাগজটা, দেখি কত কম এসেছে। মনে মনে আমি খুবই খুশি। বিলের কাগজ হাতে নিয়ে দেখি পুরোপুরি 5,000 টাকা। তখনই রবির দিকে তাকিয়ে বললাম, রবি, এই বিলের কাগজটা হয়তো অন্য কোনো টেবিলের, ভুলে আমাদের টেবিলে চলে এসেছে, তাই না? কে জানে কোন রাক্ষসের বিল আমাদের দিয়ে গেছে। দাঁড়া, আমি দোকানদারের সাথে কথা বলে আসি। রবি বলল, এটা অন্য টেবিলের না, আমাদের টেবিলেরই। এখানে 5,000 টাকার কী কী খেয়েছিস? হ্যাঁ, এখানে তো 500 টাকার খাবার এসেছে। জি হ্যাঁ, এটাই আমাদের বিল, আর বিল হচ্ছে 5,000 টাকা। বিল এসেছে, বিলগুলো দিয়ে চলে আয়, আমরা বাইরে ওয়েট করছি। এটা বলেই রবি আর রনি আর সাথে রিয়া রেস্টুরেন্ট থেকে বাইরে চলে গেল। হে কি সর্বনাশ করলো আমার! এই 5,000 টাকা দিয়ে আমার 5 মাস চলে যেত, ওরা একদিনেই মেরে দিল। আর কিছু বুঝতে পেরেছি কিংবা না পেরেছি, অন্তত এটা বুঝেছি, রাতের বেলার ডাকাতের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এইসব হারামি বন্ধুরা। বিলটা দিয়ে বাইরে আসতে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, রিয়াজকে খুব অস্বস্তি বোধ করতে দেখা যাচ্ছে। রিয়াজ, তোর কি কোনো দুঃখ আছে? না, আমার আবার কিসের দুঃখ? তোরাই খেয়েছিস, অন্য কেউ তো না। মনে মনে বললাম, শালারা, আমার এখন মন চাচ্ছে তোরা যেভাবে খাবারগুলো খেয়েছিস ঠিক সেইভাবে তোদেরকে এখন চিবিয়ে চিবিয়ে খাই। আরে আমার টাকা! তখনই রিয়া একটা আবদার করে বসলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা 2 দিনের জন্য একটা পিকনিকে যাব। পিকনিকে যাবি মানে? আমার কাছে যেসব টাকা ছিল সবগুলো এখন বিদায় নিয়েছে। আর কত টাকা খরচ করব? আমি কোনো টাকা খরচের মধ্যে আর নেই বাবা। আরে না, আমি আমার থেকে সব টাকা দিব। আমি, তুই, রনি আর রবি, আমরা 4 জন মিলে একটা পিকনিকে যাব। রনি বলল, আমার সাথে আমার গার্লফ্রেন্ড যাবে, তাকে নিতে পারবো? আমি বললাম, তোর গার্লফ্রেন্ড এলো কোথা থেকে? আরে ওই যে আমাদের পাশের বাড়ির তানিয়া মেয়েটা আছে না, আমার খুব পছন্দের। ইদানিং ওই আমাদের মধ্যে মেসেজে প্রেমালাপ শুরু হয়ে গেছে। ও আমাকে কয়দিন থেকে বলছে কোথাও যাবে। রিয়া যখন পিকনিকের কথাই বলছে, তাহলে ওকেই বরং সাথে নিয়ে যায়। ঠিক আছে, নিয়ে চল। তো যাবি কোন দিন? আর পিকনিক কিভাবে করবি, কিছু প্ল্যান করেছিস? তখন রিয়া বলল, আমরা আজকে বিকেলে রওনা হব কক্সবাজারে। সেখানে একটা জায়গা আছে নাম হিমছড়ি। সেখানে নামার পরে পূর্ব দিকে অনেক বড় একটা পাহাড় আছে। আমি টিভিতে দেখেছি, সেই পাহাড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর গাছপালা। মোট কথা, পুরো পাহাড়টাই যেন একটা রূপকথার দেশের মতো। তো আমি ভাবছি যে পাহাড়ের মধ্যে আমাদের পিকনিকটা করব। আমি বললাম, কি বলছিস? রাতে থাকবি কোথায়, খাবি কোথায়? হিমছড়ির মধ্যেই রাস্তার পশ্চিম পাশে থাকার জন্য একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে মারমেইড ক্যাম্প। সেখানে আমরা রুম ভাড়া করে রাতে থেকে যাব, সকালে উঠে চলে আসবো আবার। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম না, আমরা পিকনিক শুরু করব কখন? আমরা যদি আজকে বিকেলে রওনা দিই, তাহলে আমরা যেতে যেতে তো কাল দুপুরের আজান দিয়ে দেবে। পুরো একটা দিন, তারপর আমাদের হাতে বিকেলের সময়টা শুধু। ওইটুকু সময়ের মধ্যে কিভাবে পিকনিক করব? রিয়া বলল, আরে বুদ্ধু, বুঝিস না কেন? আমরা যদি সেখানে দুপুরে গিয়ে পৌঁছাই, তাহলে সাথে সাথে আমরা পাহাড়ের ভেতর প্রবেশ করব। সেখানে গিয়ে আমরা নিজেদের ক্যাম্প নিজেরাই তৈরি করব, নিজেরা রান্না করব, নিজেরাই ছবি তুলব, নিজেরা মজা করে সন্ধ্যার পরে আগুন জ্বালিয়ে আগুন পোহাবো। রিয়াজ তো ভালো গিটার বাজাতে পারে,
সে গিটার বাজাবে, আমরা গিটারের আওয়াজ শুনব। তারপর রাত 10টা-11টার সময় আমরা সেই জঙ্গল থেকে বের হয়ে আসব। তারপর ওই মারমেইড ক্যাম্পে রুম ভাড়া করে আমরা সেখানে রাতটা পার করে দিয়ে সকালে আবার ভোর ভোর রওনা দিয়ে চলে আসব। আমি বললাম, ঠিক আছে, এখন তো দুপুর হয়ে গেছে, সবাই বাসে চলে যাক, গিয়ে রেডি হয়ে রামগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আয়। আমিও যাই, রেডি হয়ে আসি। সবাই কিন্তু জামা কাপড় ঠিক মতো নিয়ে নিবি। আর হ্যাঁ, আমার পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে গেছে, তোদের কাছ থেকে ওই ফোন চার্জ দিতে হবে, সবাই পাওয়ার ব্যাংক নিয়ে নিস। রনি বলল, আমি দিতে পারবো না, পারলে তুই একটা কিনে নে। আবারও সেই টাকা খরচের রাস্তা দেখাচ্ছে। থাক, লাগবে না আমার ভাই পাওয়ার ব্যাংক, তোদেরটা নিয়ে তোরাই এই চার্জটা দিস। আমি গেলাম বাসায়। বাড়িতে এসে ব্যাগের মধ্যে 3টা শর্ট প্যান্ট নিলাম, রাতে যেন ঘুমোতে পারি, 4টা ফুল প্যান্ট এবং 2টা শার্ট নিয়ে নিলাম, আর রিয়ার পছন্দের নীল রঙের 3টা গেঞ্জি। অন্য হাতে গিটার নিয়ে নিলাম। বাসা থেকে বের হয়ে সবাই একত্রিত হলাম রামগঞ্জ বাস স্ট্যান্ডে। সেখান থেকে টিকিট কেটে সোজা কক্সবাজার। রাস্তার মধ্যে এভাবে জার্নি করতে করতে আমার শরীর কেমন যেন হয়ে যাচ্ছে, মন কেমন যেন পিছু টানছে, আমাকে সামনে যেতে দিচ্ছে না, কেমন যেন বাধা খাচ্ছি। মনে বারবার বলছে, রিয়াজ যাস না, বাড়ি ফেরত যা। হয়তো আমার টাকা খরচ হবে সেই ভয়ে আমার মনে এইসব উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসছে, কিন্তু টাকা তো রিয়া খরচ করবে, আমার মনে চিন্তা আসবে কেন? কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এই রিয়াজ, ওঠ, আমরা চলে এসেছি। চোখ মেলে দেখি আমরা কক্সবাজার কলাতলি নেমেছি। সেখানে নেমে একটি সিএনজি করে সোজা হিমছড়িতে চলে এলাম। এসেই যে পাহাড়ের দিকে তাকালাম, খেয়াল করলাম পাহাড়ের উঁচু ঢালে অনেক দূরে একটা গাছ দেখা যাচ্ছে। সেই গাছের মধ্যে যেন কেউ ঝুলে আছে, মনে হচ্ছে কেউ ফাঁসির দড়িতে ঝুলছে। আমি দেখে একটু ভয় পেয়ে গেলাম। হতভম্ব হয়ে সাথে সাথে রিয়া, রনি আর রবিকে বললাম, এই সবাই পাহাড়ের ওপরের দিকে একটু ভালোভাবে তাকিয়ে দেখতো, ওখানে যেন কিছু একটা ঝুলছে। সবাই একসাথে আবার তাকানোর পরে দেখলাম কিছুই সেখানে নেই, কিন্তু আমি একটু আগে স্পষ্ট দেখতে পেয়েছি যে পাহাড়ের ওইখানটা কেউ একজন ঝুলছে। তখন রিয়া বলল, ঘুমের মধ্যে দেখেছিস তাই না, উল্টোপাল্টা বলছিস, চল আমাদের অনেক কাজ বাকি। এই বলে রিয়া আমার হাতে ধরে টানতে লাগলো। পেছনে রনি, তানিয়া এবং রবি 3জনই আসছে। আমরা পাহাড়ের ভেতর দিয়ে একটা রাস্তা দেখতে পেলাম। সেই রাস্তা বরাবর এগোতে লাগলাম। যতই এগোচ্ছি ততই আমার মনের ভেতর কেমন একটা ভয় কাজ করতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি আমার মনের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি। ঠিক এমন সময় একটা বাজ পাখি এসে আমার মুখের ওপর ঝাপটে ধরলো। আমি হাতে দিয়ে জোরে সেই পাখিটাকে ধাক্কা দিলাম। বাজ পাখিটি পাহাড়ের গায়ে গিয়ে আবার ধাক্কা খেয়ে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে বাজ পাখিটাকে উপরে তুললাম। তোলার পর দেখতে লাগলাম সেটা বেঁচে আছে কিনা। আসলে আমি এভাবে বাজ পাখিটাকে আঘাত করতে চাইনি। হঠাৎ ভয় পেয়ে আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছি। পাখিটি ঠিক আছে কিনা দেখছি, সেই সময় আমাদের সবাইকে অবাক করে দিয়ে পাখিটি বাতাসের গতিতে ওপর দিকে উড়ে চলে গেল। আমি বেশ ভয় পেয়ে গেলাম। সামনের দিকে এগুতে মন আর টানছে না। সেই আসার সময় থেকে মনটা কেমন যেন বাধা দিচ্ছে, আর এখানে এসেও আমি বারবার বাধাই পাচ্ছি। অন্য কিছু একটা মনে হচ্ছে। যখন রাস্তায় ছিলাম তখন পাহাড়ের ঢালে কিছু ঝুলে আছে দেখতে পেয়েছি, আর প্রবেশ করার পর এই পাখিটি আমাকে বাধা দিয়েছে। তবে কি আমরা কোনো ভুল কাজ করতে যাচ্ছি? না হলে এতবার কেন বাধা পাচ্ছি? তবে যাই হোক, রিয়া, রবি, রনি আর তানিয়া তাদের দিকে তাকিয়ে আমি আর কিছু বললাম না। তাদের সাথে হাঁটতে হাঁটতে ভেতরে চলে গেলাম। একসময় রিয়াকে ডাক দিয়ে বললাম, রিয়া, আমরা যে এখানে পৌঁছে গেছি
বাড়িতেও জানাইনি, সবাই বাড়িতে কল দিয়ে বলে দে। রিয়া বলল, আমি ভেতরে গিয়ে বলবো, তোর যদি মন চায় তাহলে তুই এখনই বল। আচ্ছা ঠিক আছে। আমি পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখলাম ফোনে নেটওয়ার্ক নেই। তার মানে এই জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া যাবে না। আবার সামনের দিকে তাকিয়ে সবাইকে বললাম, আচ্ছা আমার ফোনে নেটওয়ার্ক নাই, তোদের মোবাইল ফোনে নেটওয়ার্ক আছে কিনা একটু চেক করতো। আমাকে অবাক করে দিয়ে সবাই বলল, কারো ফোনেই নাকি নেটওয়ার্ক নেই। এখন আমার মনের মধ্যে আরও কেমন যেন সন্দেহ ঢুকে গেল। এইভাবে নেটওয়ার্ক চলে যাওয়া, বাজ পাখি মুখের উপরে ঝাঁপিয়ে পড়া, পাহাড়ের উঁচু ঢালে কাউকে ঝুলে থাকতে দেখা, কেমন যেন ঘাবড়ে যাচ্ছি আমি। এখানে সবার ফোনে নেটওয়ার্ক নেই। হ্যাঁ, অবশ্য পাহাড়ের ভেতর নেটওয়ার্ক না থাকাটাই স্বাভাবিক, কিন্তু আসার সময় আমি রাস্তার পাশে টাওয়ার দেখে এসেছি। এখানে তো নেটওয়ার্ক থাকার কথা, তবুও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ আমি ঠিক খুঁজে পেলাম না। আর পারছি না আমি, কিন্তু কি আর করার, ওদের সাথে তাল মিলিয়ে চলেই দেখি কি হয়। এরপর আমরা পাহাড়ের উপরে উঠতে উঠতে অবশেষে গন্তব্যে পৌঁছালাম। দেখলাম যে খোলামেলা একটা জায়গা, চারপাশে বিশাল বড় বড় গাছ, এক একটার চেয়ে এক একটা যেন দানবের মতো দাঁড়িয়ে আছে। গাছের পাতাগুলো এত বড় বড় যে পাতাগুলো নিচে রেখে আড্ডা দেওয়া যাবে ভালো। এদিকে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আমি সবার উদ্দেশ্যে বললাম, এই তোরা গিয়ে একটু কাঠের ব্যবস্থা কর তো। আর হ্যাঁ রিয়া, তুই একটা কাজ কর, তুই আর তানিয়া মিলে এখানে ক্যাম্প তৈরি করে ফেল, আর আমি গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করে আসি। রিয়া বলল, খাবার তো আমি নিয়ে এসেছি, তোকে কিছু আনতে হবে না। তাই নাকি, কি এনেছিস? আসার সময় ফ্রিজ থেকে কিছু কাঁচা মাংস এবং মাছ নিয়ে এসেছি, ওইগুলোকে সিদ্ধ করে খেয়ে ফেলবো। আর 5-6 ঘন্টা পর তো আমরা নিচে গিয়েই সেখানে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিতে পারবো। এখন আপাতত আমরা এগুলোই খাই। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা। কিন্তু এখন আগুনটা কিভাবে জ্বালাবি? কাঠের ব্যবস্থা করা দরকার। আমি, রনি আর রবি গিয়ে কাঠের ব্যবস্থা করে আনছি, তোরা এখানে বসে বসে সবগুলো ঠিকঠাক কর, তারপরে সে আড্ডা দেওয়া যাবে। আর হ্যাঁ, সবাই নিজের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখিস, যেন দূর থেকে বোঝা যায়। আমার ব্যাগের মধ্যে একটা ব্যাটারি সিস্টেম বাল্ব আছে, সেটা জ্বালিয়ে দে, দূর থেকে ও যেন ক্যাম্প চিনতে পারি। ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি, তোরা আগে গিয়ে কাঠ নিয়ে আয়। ওকে। এরপর আমি, রনি আর রবি আমরা 3 জন জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। জঙ্গলের ভেতরটা কেমন যেন একটু অন্যরকম। একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে তেমন ভয় লাগেনি, কিন্তু এইখানটায় কেমন গা ছমছম করছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আশপাশে কিসের যেন শব্দ হচ্ছে, ঠিক বুঝতে পারছি না যে কিসের শব্দ। একটা কোনো প্রাণীর শব্দ বলেই মনে হচ্ছে। কিছু লতা পাতা ঝুলে আছে পথের মাঝে মাঝে, সেগুলোর গায়ে অনেক কাঁটা, দেহের মধ্যে কাঁটায় কেটে কিছু রক্তও ঝরছে। আমরা 3 জন ঢুকতে ঢুকতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে এলাম, কিন্তু ভালো কোনো কাঠ পাচ্ছি না। সবগুলো গাছ আর গাছ, ওই কাঁচা পাতা এইসব আর কি। আর হঠাৎ করে রবি বলল, ওই দেখ একটা গাছ পড়ে আছে, সেখান থেকে আমরা ভেঙে কিছু কাঠ সঙ্গে করে নিয়ে যেতে পারি। কথাটা মন্দ নয়। আমরা 3 জনেই সেই মাটিতে পড়ে থাকা গাছটি ভেঙে নিয়ে নিলাম। অবশ্য নিয়ে নেওয়ার আগে বুঝতে পারলাম যে এই সব কিছুই চিকন চিকন ডাল, অন্যদিকে ডালগুলো শুকনো ও হালকা, একটু ধাক্কা দিতেই ভেঙে যাচ্ছে। বিশেষ করে রনির গায়ে বেশ শক্তি আছে, সে একটু বেশিই কাজ করছে। এরপর আমরা যা দেখলাম সেটা দেখে 3 জনে বেশ অবাক হয়ে গেলাম। আমাদের 3 জনের হুঁশ যেন হারিয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমরা দেখলাম যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে কিছুটা দূরে একটা রাজবাড়ির মতো কিছু দেখা যাচ্ছে। অবশ্যই সেটা রাজবাড়ি, আমরা বুঝেছি, কারণ বাড়িটি
পুরো আগের যুগের রাজাদের রাজ্যের মতোই তৈরি করা। আগের কালের রাজাদের যে স্ট্রাকচারের বাড়িগুলো হতো, অনেকটা সেই ধরনের। আমি টিভিতে দেখেছি এবং অনেক সিনেমাতেও এই ধরনের স্ট্রাকচারের বাড়ি দেখেছি, এবং এই একই রকম বাড়ি এইখানে অবস্থিত। তবে জঙ্গলের ভেতরে এইখানে এরকম একটা বড় বাড়ি থাকতে পারে আমার কল্পনাতেও আমি ভাবিনি। হয়তো সেটা কেউ জানতে পারেনি বা কারো চোখেই পড়েনি। আমি ওদেরকে বললাম, দোস্ত, আমরা কি ভেতর থেকে একটু ঘুরে আসবো? তখন রবি বলল, ভিতর থেকে ঘুরে আসার কি দরকার? আমরা তো রাজবাড়িতেই রাতটা কাটিয়ে দিতে পারি। ভেতরে আলো জ্বলছে, নিশ্চয়ই কেউ আছে। আমরা তাদেরকে বলে আজকের রাতটা সেখানে পার করে দেই, তাহলেই তো হয়। চিন্তা করে দেখ, পাহাড়ের ভেতর ঘন জঙ্গলে ভরা পাহাড়, সুন্দর একটি জায়গায় একটা রাজবাড়িতে আমরা পিকনিক করছি। ভাবতেই তো কেমন লাগছে, দারুণ না? চল না, আমরা আজকে সেখানে গিয়েই পিকনিকটা করি। রনি বলল, তোরা কিন্তু মন্দ বলিসনি। আমি বললাম, তোরা পাগল হয়ে গেছিস? এই জঙ্গলের ভেতরে, তাও আবার এখানে আসবে কে? আরে বাড়িতে কে থাকবে? সে কি পাগল হয়ে গেছে নাকি? এই ঘন জঙ্গলের ভেতরে একা এই রাজবাড়িতে কে বাস করে? তুই কি ভূত প্রেত বিশ্বাস করিস? কি বলছিস? আমি এসব বিশ্বাস করতে যাব কেন? তবে বিষয়টা অনেকটা ওই রকমই। এখানে ভূত প্রেতের কিছু না, হয়তো ডাকাতও তো থাকতে পারে। তাদের হাতে পড়ে গেলে তো সমস্যা। আমাদের টাকা পয়সা নিয়ে যাক, তাতে কোনো চিন্তা নেই, কিন্তু সাথে দুজন মেয়ে আছে, তাদের যদি কিছু হয়ে যায়। রবি বলল, কথাটা মন্দ না, কিন্তু এখানে ডাকাতটা থাকে কি থাকে না সেটা আমরা না হয় একবার দেখে আসি নাকি? যদি না থাকে তাহলে আমরা এখানে এই রাজবাড়িতেই পিকনিকটা করব। চল, লুকিয়ে লুকিয়ে দেখে আসি। আমি বুঝি না তোরা এখানে থাকার জন্য এত প্যারা দিচ্ছিস কেন? এরকম সুযোগ কয়বার আসে? হ্যাঁ, চল তো। আমি আর কি করব, তাদের সাথে সম্মতি দিলাম। তিনজন মিলে এগোচ্ছি। অবশেষে রাজবাড়ির সামনে দাঁড়ালাম। বাড়িটা বেশ সুন্দর, ভেতরে দেখছি বিদ্যুৎ আছে। মনে মনে প্রশ্ন জেগে বসলো, এটা কি করে সম্ভব? রনি রবিকে জিজ্ঞেস করেছি, আচ্ছা, এখানে বিদ্যুৎ এসেছে, আশেপাশে তো কোনো কারেন্টের ফিলার নেই কোনো কারেন্টের ব্যবস্থাও, তাহলে বিদ্যুতের লাইন কোথা থেকে এলো? আরে হয়তো আইপিএস বা জেনারেটর। যাই হোক, এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। এখান থেকেই বোঝা যাচ্ছে যে বাড়িতে কোনো ডাকাত থাকে না। আমি বললাম, এই ডাকাতটা কি সবসময় থাকে নাকি? যদি হঠাৎ করে চলে আসে? সেটাও তো কথা। একটু পর খেয়াল করে দেখলাম, কালো চাদর মুড়ি দেওয়া এক বয়স্ক লোক সে বাড়ির দরজার পাশে বসে আছে। তার হাতে একটা লাঠিও আছে। আমাদের মনে হলো এটা হয়তো বাড়ি পাহারাদার হবে, হয়তো ওই দারোয়ান আর কি। তিনজন মিলেই সেই লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটি মাথা নিচু করে দরজায় বসে আছে। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, এই যে দাদু, আপনার সাথে একটু কথা বলা যাবে কি? উনি মাথা ওপরের দিকে না তুলেই নিচে তাকে উত্তর দিল, বলতে পারো। কথা শুনেই আমি চমকে উঠলাম। ওনার গলার কণ্ঠস্বরটা ঠিক কেমন যেন লাগলো, তেমন ভয়ঙ্করও না, তবে মানুষের মতোও না। যাই হোক, হয়তো রাতের পর রাত না ঘুমিয়ে এভাবে ডিউটি করাতে এই সমস্যা। তবুও একটু ভয়ের স্বরে আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, আমাদের সাথে না দুইটা মেয়ে আছে এবং আমরা এখানে তিনজন ছেলে। আমার ফ্রেন্ডরা বলছে আজকে রাতে এইখানে পিকনিক করতে চায় তারা। একটু সামনেই আমরা ক্যাম্প করেছি, কিন্তু বাইরে এভাবে থাকাটা কেমন একটা দেখায় না। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা ভেতরে যদি আজকে রাতটা কাটাতে পারি। না মানে, আপনি যদি অনুমতি দেন তবেই, প্লিজ দাদু। লোকটি কেমন যেন করে উঠলো আর বলল, ঠিক আছে, থাকতে পারো। আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িতে কি আর কেউ থাকে? হ্যাঁ থাকে। কথাটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। কৌতূহলী হয়ে আমি আবার জিজ্ঞেস করলাম, কারা থাকে এখানে দাদু? তখনই উনি গলা উঁচিয়ে বলল, এত কিছু তোমাদের জানার দরকার নেই।
তোমরা রাতে থাকতে চেয়েছো থাকো, না হলে চলে যাও। ওনার এভাবে রাগ হয়ে যাওয়াটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেলাম। রবি একটু ভয় ভয় জিজ্ঞেস করলো, না মানে আমরা বলতে চেয়েছি কোনো ডাকাত থাকে কি না। উনি আবার বলল, না, কোনো ডাকাত থাকে না। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ওফ, তাহলে ঠিক আছে দাদু, আমরা আধা ঘন্টার মধ্যেই চলে আসছি, আপনি একটু অপেক্ষা করুন, আমরা ওদেরকে নিয়ে আসি। এই বলে আমরা তিনজন দৌড়তে লাগলাম আমাদের ক্যাম্পের দিকে। এসে রিয়া এবং তানিয়াকে বললাম, তাড়াতাড়ি ব্যাগ গোছা, একটা জায়গা পেয়ে গেছি। কৌতূহলী হয়ে রিয়া প্রশ্ন করলো, জায়গা পেয়েছিস মানে? কিসের জায়গা? এত কথা জিজ্ঞেস করিস না তো, যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নে। ওরাও তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিল। আমি মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য যখন মোবাইল ফোনটা বের করেছি, দেখলাম রাত 8টা বেজে গেছে। ভাবলাম আসতে না আসতেই 3 ঘন্টা শেষ, পিকনিক করবো কখন? তবে যাই হোক, সেই রাজবাড়িতে গিয়ে মজা করা যাবে। এই ভেবে সবাই মিলে রাজবাড়ির দিকে রওনা হলাম। ধীরে ধীরে আমরা রাজবাড়ি পর্যন্ত পৌঁছে গেছি। এ কি, সেই দারোয়ানটা কোথায় গেল? ওনাকে তো এখানে বসে থাকতে দেখেছি। এখন যদি না আসে তাহলে তো তালা খোলা যাবে না। আমরা বাড়ির ভেতর প্রবেশ করব কিভাবে? আশেপাশেই হয়তো গেছে কোথাও, অপেক্ষা করি, রনি বলল। এমন পরিবেশে সত্যিই দাঁড়ানো খুবই ভয়ের। এমন অন্ধকার চারপাশ, নিজেকে নিজেই দেখা যাবে না হয়তো। হয়তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছুটা সাহস পাচ্ছি আর কি, কিন্তু চারিদিকে এমন শুনশান পরিবেশ। কিছুক্ষণ পরপর দূরে কোথাও শেয়ালের চিৎকার, পাহাড়ের উঁচুতে এমন একটা বাড়ির সামনে দাঁড়ানো একটু বেশি ভয় কাজ করছে। সব কিছু মিলিয়েই সত্যি এই পরিবেশটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। বুঝতে পারছি বুকের ভেতর ধুকপুকানিটা বেড়ে গেছে, কান দিয়ে গরম হাওয়া বের হচ্ছে। হঠাৎ আমাদেরকে চমকে দিয়ে পেছন থেকে কেউ গম্ভীর গলায় বলে উঠল, কে রে? সবাই চমকে গিয়ে পেছনের দিকে তাকালাম। দেখলাম আমাদের পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। গায়ের মধ্যে পুরনো নষ্ট হয়ে যাওয়া একটা শাড়ি, মাথার চুলগুলো অগোছালো। ওনাকে দেখেই মনে হয় অনেক দিন ধরে সে গোসল করে না। কিন্তু উনি এখানে কেন? আমি বললাম, আপনি কে? এইখানে কি করছেন? উনি আবার আমাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় উল্টো প্রশ্ন করে বসলেন, তোরা কে? এখানে কি করছিস? না মানে আমরা পিকনিক করতে এই জঙ্গল এসেছি। এখানে দরজায় একজন লোককে বসে থাকতে দেখেছিলাম, ওনার কাছে অনুমতি নিয়েই আমরা এই বাড়িতে পিকনিক করব ভাবছি। কিন্তু একটু পরে এসে দেখি উনি এখানে নেই। আপনি কি জানেন উনি কোথায়? মহিলা কোনো উত্তর না দিয়ে কেমন একটা মুচকি হাসি দিল। এই হাসির ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। কেমন যেন চোখগুলো নড়াচড়া করছে, আর ওনার ঠোঁটগুলো কাঁপছে, যেন কোনো কিছু খাওয়ার খুশিতে আছে উনি। নিশ্চয়ই একটা ঘাপলা তো অবশ্যই আছে। এমন সময় আমার পিঠের মধ্যে কেউ হাত দিল। আমি ভয়ে একটা লাফ দিয়ে পেছনে তাকালাম। আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই বাচ্চা, আমিই তো। এইবার আমি ওনার মুখ দেখে ভয় পেয়ে গেছি। এইটা হচ্ছে সেই দারোয়ান, যে দারোয়ানের থেকে আমরা কিছুক্ষণ আগে পারমিশন নিয়েছিলাম। তখন তো উনি নিজের মুখই দেখাননি, ওনার মুখের একটা সাইড জ্বলে যাওয়া, যেন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে সেই পাশটা। কাপা কণ্ঠে আমি জিজ্ঞেস করলাম, আমরা কি এখন ভেতরে যেতে পারি, যদি আপনি অনুমতি দেন? এরপর উনি ওনার প্যান্টের পকেট থেকে আমাকে এক গোছা চাবি দিয়ে দিল। চাবিগুলো আমি হাতে নিয়ে দরজার দিকে এগোচ্ছি, সাথে সবাইকে ডাক দিয়েছি। দেখলাম সেই মহিলা এবং দারোয়ান আসছে না। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, দাদু আপনারা আসবেন না? আমরা আসবো একটু পরে, এখন একটু কাজ আছে, তোমরা ভেতরে গিয়ে পিকনিক করো, আমরা আসছি। রবি বলল, এত বড় রাজপ্রাসাদের চাবি আমাদের কাছে?
আমরা তো এখন ইচ্ছে করলে পুরো বাড়িটাই দখলে নিতে পারি। দেখ রবি, সব সময় মজা করতে নেই। এখন আমি অনেক টেনশনে আছি, সো প্লিজ কথা বলিস না, ভেতরে চল। আমি তালা খুলতে গিয়ে অবাক হয়ে গেলাম। ইয়া বড় একটা তালা ঝুলানো দরজার সামনে, কিন্তু এই তালার চাবি কোনটা আমি সেটা কিভাবে বুঝবো? এখানে কম করেও 50টা চাবি রয়েছে। তখনই তালার উপরে একটা নাম্বার দেখতে পেলাম, 26। তার মানে চাবির মধ্যে 26 নম্বর চাবিটি এই তালার। 26 নম্বর চাবি খুঁজতে খুঁজতেই দেখলাম যে একটি চাবির ওপরে 26 লেখা, তার মানে এটাই তালার চাবি। চাবিটা আমি তালায় স্পর্শ করার সাথে সাথেই যেন কোনো একটা ইশারায় সেই তালাটি খুলে গেল। আমার হাত তখনই কেমন যেন হয়ে গেল, মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। ভাবলাম হয়তো ভয় পেয়েছি অনেক, তার জন্যই এমন হচ্ছে। আগ-পিছ আর কিছু না ভেবে আমি ভেতরে প্রবেশ করলাম। অনেক বড় একটা রাজবাড়িতে আছি। এটা যদি নিজের বাড়ি হতো কত মজাই না হতো। এই জঙ্গলের মধ্যে এমন একটা বাড়ি আছে, সত্যিই অবিশ্বাস্য। কয়টা বাজে সেটা দেখার জন্য মোবাইল ফোনটা বের করলাম। 9টা বেজে 14 মিনিট। আমাদের হাতে এখনো ঢের সময় রয়েছে। উপরে উঠে একজন এক একটা রুমে অবস্থান করলাম। সবাই সবার রুমে জামা কাপড় রেখে পিকনিক করার জন্য খাবারগুলো নিয়ে নিল। কিন্তু এখন তো আমাদের আবার কাঠের ব্যবস্থা করতে হবে, খাবার কাঠ খুঁজতে হবে। উফ, কি জ্বালা! এমন সময় তানিয়া বলে উঠল, এই সবাই দেখো, এখানে একটা গ্যাসের চুলা আছে। আরে তাই তো! সবার মুখে আশার আলো ফুটে উঠল। অবশেষে আগুন পাওয়া গেছে। রিয়া এবং তানিয়া মিলে সযত্নে রান্নাবান্নার কাজ শেষ করে ফেলল। তারপর সবাই ছাদে গিয়ে বসে খাবারগুলো খাচ্ছিলাম। ছাদ থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। সাগরের গর্জন করার আওয়াজ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। রাতের বেলা অন্যদিকে চাঁদ না থাকার কারণে সাগর স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু সাগরের ঢেউয়ের আওয়াজগুলো বেশ সুন্দরভাবে কানের মাঝে ভেসে আসছে। আমি বললাম, এমন সুশান্ত পরিবেশে একটা গান হয়ে যাক। রবি বলল, তুই তো খুব ভালো গান জানিস, তুই গা। ঠিক আছে, আমার গিটারটা নিচের থেকে নিয়ে আয়। আমার মুখ দিয়ে বের হতেই দেরি, রিয়া এক দৌড়ে নিচে গিয়ে গিটারটা নিয়ে এলো। অবশ্য আমার গানের একমাত্র ফ্যান হচ্ছে ওই রিয়াই। রিয়ার থেকে গিটারটা হাতে নিয়ে আমি গান গাইতে লাগলাম। কিছুক্ষণ গাওয়ার পরে আমি সজোরে একটা ব্রেক কষলাম। হঠাৎ রিয়া বলে উঠল, কিরে থামলি কেন? ভালোই তো হচ্ছে। আরে আমি গান গাচ্ছি, তোরা উৎসাহ তো দিবি, যেমন বাহ বাহ, আহ, সাধু, এসব। ঠিক আছে ঠিক আছে, তুই শুরু কর। আমি আমার গান শুরু করলাম, আর ওরা ঠাস ঠাস করে সবাই হাতে তালি দিতে লাগলো। আমি নিজেকে নিজে 3 কেজি ফুলিয়ে ফেলেছি। আমার গান শুনে এই প্রথম 4 জন লোক একসাথে হাতের তালি দিচ্ছে। এতদিন শুধু রিয়াই দিয়েছে, এখন সাথে আরো 3 জন প্লাস হয়েছে। তখন রিয়া বলল, কয়টা বাজে দেখতো? রাত 11টা 52 মিনিট। আমার খুব ঘুম পাচ্ছে। আমরা এখন চল তাহলে রুমে চলে যাই, কালকে সকালে একটু আড্ডা দিয়ে আবার চাঁদপুরে রওনা দিব। আচ্ছা ঠিক আছে। এদিকে আমার মাথায় দুষ্টুমির ভূত চাপল। এই সুযোগ আমি আর পাবো না। আমি আজই রিয়াকে প্রপোজ করে ফেলব। এরপর আমার রুমের দরজাটা আস্তে করে খুললাম। মাথা বাহির করে দেখলাম যে পুরো বাড়িতে কোথাও কোনো আলো জ্বলছে না। দারোয়ান হয়তো সব লাইট বন্ধ করে দিয়েছে, কিংবা কারেন্ট চলে গেছে। কিন্তু এখানে তো কারেন্টই নেই, কারেন্ট যাবে কিভাবে? ও হয়তো আইপিএসের ব্যাটারি শেষ হয়ে গেছে। ধ্যাত্তেরিকা, এইসব ভাবার সময় কোথায়? সেটা ভেবে আমার লাভ নেই। আমি আগে গিয়ে রিয়াকে প্রপোজটা করে ফেলি। রিয়ার রুমে গিয়ে আস্তে করে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে রিয়া বলল, কে রে? আরে আমি রিয়াজ। রিয়া দরজা খুলতেই আমি ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। রিয়া বলল, হেই কি করছিস তুই? এত রাতে আমার রুমে কেন?
তোকে না আমার একটা কথা বলার ছিল। একটা কেন, হাজারটা বল, বলে বিদায় হয়। তুই রাগ করবি না তো? না বাবা, করবো না, তাড়াতাড়ি বল তো। আসলে রিয়া, আমি আমি না তোকে। হ্যাঁ বল, আমাকে কি? আমি তোকে আরে বলবি তো রিয়া, আমি তোকে ভালোবাসি। কথাটা একদমে রিয়াকে বলে আমি চোখ বন্ধ করে ফেললাম। না জানি এখন দুই গালের মধ্যে কত বড় টর্নেডো বয়ে যাবে। এমন সময় অনুভব করলাম আমাকে জড়িয়ে ধরেছে কেউ। আমি প্রথম চোখ খুলে দেখলাম যে রিয়া আমাকে ধরে আছে। তারপর দ্বিতীয় চোখ খুলে আমি ওর পিঠে হাত রেখে আর শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। রিয়া বলল, এই সামান্য কথাটা বলতে এত কিছু করতে হয়? আমি কি করব? আমি তো ভেবেছি তুই আমাকে বলবি, কিন্তু উপায় না পেয়ে আমাকেই বলতে হলো। আরে বুদ্ধু, মেয়েরা কি ছেলেদের প্রপোজ করে নাকি? ছেলেদের করতে হয়। মেয়েরা তো সেই জন্যই অপেক্ষা করে যে ছেলেটা কবে তাকে তার মনের কথাটা খুলে বলবে। হয়েছে হয়েছে, এখন তো আমি বলেছি, তাই না? এরপর রিয়া আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দেখলাম সে কেমন যেন করছে। আমি ওর দিকে আবারও এগোতেই যাব, ঠিক তখনই কেমন একটা শব্দ পেলাম, যেন বাইরে কিছু একটা ধপাস করে পড়ে গেছে। আমি রিয়াকে ছেড়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম বাইরে কেউ নেই। তবে এটা কিসের আওয়াজ ছিল? পকেট থেকে আমার মোবাইল ফোনটা বের করে দেখলাম রাত 12:05। এত রাতে বাইরে কে আসবে? যাই হোক, আমি আর কিছু না ভেবে পেছনে তাকাতেই দেখলাম আমার পেছনে রিয়া নেই। আমি থমকে গেলাম। হে কি, রিয়া কোথায় গেল? ওর নাম ধরে আমি ডাকতে থাকলাম, রিয়া কোথায় তুই? আমার সাথে লুকোচুরি করছিস নাকি? বের হ। কিন্তু না, রিয়ার কোনো সারা শব্দ নেই। এই রিয়া, তুই কি রুমে আছিস? এরপর চারপাশে চোখ বোলাতে বোলাতে দেখলাম রিয়া জানলার পাশে দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। আমি বললাম, আরে তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? রিয়া আমার দিকে তাকাচ্ছে না। জানলা দিয়ে দমকা হাওয়া এসে রিয়ার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। রিয়া যেন এক মনে বাহিরের দিকে কিছু একটা দেখছে তো দেখছেই। আমি গিয়ে রিয়ার বাহু ডোরে হাত রাখতেই রিয়া চমকে উঠল। সে যেন এতক্ষণ ঘুমের মধ্যে ছিল। আরে কি হয়েছে, তুই এভাবে দাঁড়িয়েছিলি কেন? রিয়া আমার দিকে তাকিয়ে কেমন যেন হতভম্ব হয়ে গেছে। আমি আবার বললাম, আরে কি হয়েছে বলবি তো? তুই আমার দিকে এগিয়ে এলি, তারপর কি হয়েছিল আমার কিছুই আর মনে নেই। তুই কি আমার সাথে ফাজলামি করছিস? সত্যি বলছি রিয়াজ, আমি এটুকু বুঝতে পারছি যে তুই আমার দিকে এগিয়ে আসছিলি। এরপর দেখি আমি জানলার পাশে দাঁড়িয়ে রয়েছি। কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। এমন সময় রবির রুম থেকে রবি একটা চিৎকার দিয়ে উঠল। সব কিছু অন্ধকার, তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দৌড়ে গিয়ে রনি এবং তানিয়ার দরজার মধ্যে টোকা দিয়ে বললাম, জলদি বের হ। ওরা সাথে সাথে বের হয়ে এলো। আমি, রনি, তানিয়া আর রিয়া, আমরা চারজন দৌড়ে গিয়ে রবির রুমে উপস্থিত হলাম। গিয়েই আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। ফ্ল্যাশ লাইটের আলোতে যতটুকু দেখতে পাচ্ছি রবি হাওয়ার মধ্যে ভাসছে। আর সব থেকে বড় কথা, রবির পেট থেকে পিঠ পর্যন্ত পুরো খালি। কেউ যেন তার পেট থেকে সবগুলো মাংস টেনে নিয়ে খেয়ে ফেলেছে। পেটের সামনে থেকে ওপাশে সব কিছু দেখা যাচ্ছে। এমন অবস্থা দেখে আমরা সবাই চিৎকার দিয়ে উঠলাম। এরপরই রবি ফ্লোরের মধ্যে পড়ে গেল। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আমার আগে থেকেই খটকা লেগেছে আমরা কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছিলাম। ঠিক ঠিক সেটাই ঘটল। এরপর সবাইকে বললাম, দোস্ত, এক্ষুনি আমাদের এই বাড়ি ছাড়তে হবে, তাড়াতাড়ি কর। কিন্তু রিয়াজ, রবিকে রেখে
রবি মারা গেছে দোস্ত, এবং আমরা কিছুই করতে পারবো না এখন। চল সবাই। সবাই দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। ঠিকই, দরজা বাহির থেকে বন্ধ কেন? কিন্তু আমরা তো ভেতর থেকে লক করেছিলাম, বাহির থেকে কিভাবে বন্ধ হলো? চিন্তা ভাবনা করতে করতে আমাদের পেছনে সেই দারোয়ান এসে বলল, কোথায় যাচ্ছিস তোরা? এই বাড়িতে যারা একবার আসে তারা জীবন্ত আর ফিরে যেতে পারে না। ওনার কথা শুনে আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। তার মানে ইনি অশরীরী। শয়তান, তুই তাহলে রবিকে মেরেছিস? আমি তো এখন তোদের সবাইকে মেরে ফেলবো বলেই দারোয়ান বাতাসে মিলিয়ে গেল। আমি বললাম আরেক বিপদে। এখন আমরা কি করব? এদিকে পুরো বাড়ি অন্ধকার, আমার মোবাইলেও খুব একটা বেশি চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সবাইকে বললাম, কেউ কেউ মোবাইল ফোন বের করিস না, লাইট জ্বালিয়ে রাখতে হবে। আমার ফোন বন্ধ হলে তোদের একটা চালু করিস। এখন এক কাজ করি, চল ছাদে যাই। ছাদের একটা পাশে আমি একটা গাছ দেখেছি, ওটা দিয়ে আমরা নেমে যাব, চল। এটা বলে আমরা সবাই ছাদের দিকে দৌড় দিলাম। দ্বিতীয় তলা পার হয়ে যখনই তৃতীয় তলায় উঠতে যাব, মানে ছাদের মধ্যে যখন প্রবেশ করতে যাব, তখন খেয়াল করলাম ছাদের দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ের মধ্যে কি যেন একটা পরা, বুঝতে বাকি রইল না এটা কোনো প্রেতাত্মা। ভয়ের চোটে আমরা চারজন মিলে জোরে একটা চিৎকার দিলাম। সাথে সাথে তানিয়া অজ্ঞান হয়ে পড়ল। সেখানে আমি দৌড়ে গিয়ে তানিয়াকে কোলে তুললাম। তানিয়াকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে নামতে নামতে দ্বিতীয় ফ্লোরে চলে এলাম। রিয়া বলল, রিয়াজ, এখানে একটা রুমের মধ্যে আমরা লুকিয়ে পড়ি, চল। সবাই মিলে একটা রুমের মধ্যে ঢুকে পড়লাম। আমি, রিয়া, রনি, তানিয়া রুমের মধ্যে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। এরপর তানিয়াকে খাটের মধ্যে রেখে সবাই চুপ করে বসে রইলাম। এমন সময় কে যেন কান্না করতে লাগলো, অনেক ভয়ঙ্কর ভাবে। যেখানে দুঃখ হওয়ার কথা সেখানে আমরা ভয় পেয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই আর বের হচ্ছে না। আল্লাহ, তুমি আমাদের এই বাড়ি থেকে বের করে দাও, এটা ভেবেই আমরা সবাই দোয়া করতে লাগলাম। তারপর হঠাৎ কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। পরিবেশ আবার ঠান্ডা হয়ে গেছে। আমরা সবাই চুপটি মেরে বসে আছি সেখানেই। আমাদের নিঃশ্বাসের আওয়াজটা শুধু রুমের মধ্যেই শোনা যাচ্ছে, এর বেশি কিছু না। হঠাৎ করে আবার ভয়ঙ্করভাবে পিশাচের মতো করে কেউ জোরে হাসতে লাগলো। তার হাসির শব্দ শুনে আমাদের রুহ যেন বের হয়ে যাচ্ছে। 30 সেকেন্ডের মতো হাসার পর আবার হাসির শব্দ থেমে গেল। তারপর হঠাৎ একটা বিকট শব্দ। আমরা যে রুমে আছি সেই বন্ধ দরজার বাহির থেকে ঠাস ঠাস করে আওয়াজ আসতে লাগলো। আমরা সবাই চুপ মেরে বসেই আছি, কেউ কোনো কথাই বলতে পারছি না। ইচ্ছে করেও যেন কথা বের হচ্ছে না। বাহির থেকে এমন জোরে আঘাত করা হচ্ছে যেন আমাদের মনে হচ্ছে দরজা যে কোনো সময় ভেঙে পড়বে। সবাই একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি খাটে। কি করব কিছুই মাথায় ঢুকছে না। আমরা কোন ফাঁদে পড়ে গেলাম? দরজাটা অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পরে আবার দেখলাম সেটা চুপ হয়ে গেছে। আমি আস্তে করে খাট থেকে নামলাম। এক পা করে এগিয়ে দরজার লক ভেতর থেকে খুলে বাহিরে তাকিয়ে দেখলাম কিছুই সেখানে নেই। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি রিয়াকে কেউ যেন ছুঁড়ে মেরেছে। রিয়া খাট থেকে ড্রেসিং টেবিলের উপর এসে পড়ল। রনি জোরে দৌড় দিয়ে আমার কাছে চলে এলো। আমি চোখ বড় করে তাকিয়ে রইলাম। তারপর দেখলাম তানিয়া খাটের ওপর থেকে
কেমন যেন কাঁপাকাঁপি শুরু করেছে। এমন জোরে সে কাঁপছে যেন পুরো খাট সে ভেঙে ফেলবে। আমি পুরো হতভম্ব হয়ে তাকিয়ে আছি। তানিয়া কাঁপতে কাঁপতে একটা চিৎকার দিয়ে উঠল। আমি দৌড়ে গিয়ে তানিয়ার কাছে চলে গেলাম। গিয়ে দেখি তানিয়ার নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। তানিয়ার এমন অবস্থা দেখে রনি ভেঙে পড়ল। আমি তানিয়ার মুখের মধ্যে হাত দিয়ে দেখি নিঃশ্বাস বন্ধ। তানিয়া মারা গেছে। রনি কান্না করতে লাগলো তানিয়ার পাশে বসে। এদিকে আমি রিয়াকে তুলে দেখি রিয়া কোনো কথাই বলছে না। আরে, রিয়ার পিঠের মধ্যে আমার হাত লাগতেই কেমন ভেজা কিছু অনুভব করলাম। এরপর ভালো করে তাকিয়ে দেখি আমার হাতের মাঝে রক্ত লেগে আছে। তাড়াতাড়ি করে রিয়ার পেছনের দিকটা দেখলাম সে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেয়েছে। সেই ড্রেসিং টেবিলের আয়না ভেঙে রিয়ার পিঠ দিয়ে ঢুকে গেছে। ভালো করে তাকিয়ে দেখি আয়নার শেষ মাথা রিয়ার পেট দিয়ে বের হয়ে গেছে। রিয়াকে নিয়ে আমি জোরে চিৎকার দিলাম, হে আল্লাহ, তুমি কি করলে? এত বড় শাস্তি কেন দিলে আমায়? আমি কান্নায় ভেঙে পড়লাম। হঠাৎ আবার জানলার ওপাশ থেকে বিকট শব্দ এলো। এবার যেন কেউ জানলা ভেঙে ভেতরে প্রবেশ করেই ছাড়বে। আমি দৌড়ে গিয়ে রনিকে বললাম, রনি, তাড়াতাড়ি বের হ। তানিয়াকে রেখে আমি কোথাও যাব না রিয়াজ। আমি জোর করে রনির হাত ধরে দৌড় দিলাম দরজার বাহিরে। দরজার বাইরে আসতে দেখলাম আমাদের ডান দিকে, মানে আমাদের থেকে 20-25 হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে। ওনার পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম উনি ভাসমান। ফ্লোরের মধ্যে ওনার পা লেগেই নেই। লোকটির চুলগুলো অনেক বড় বড়, গায়ের মধ্যে পাঞ্জাবির মতো কিছু একটা দেওয়া। এটা অশরীরী ছাড়া অন্য কিছুই নয়। আমি রনির হাত ধরে আমাদের বাম দিকে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে আবার নিচের তলায় চলে আসছি। এসেই বললাম, রনি, লোহা জাতীয় কোনো কিছু খুঁজে বের কর, আমরা দরজা ভেঙে বের হব। ঠিক আছে, তুই ওই পাশটা দেখ, আমি এই পাশ দেখছি। রনি এবং আমি শক্ত কিছু খুঁজে বের করতে যাচ্ছি। হাতের নাগালে কিছু না পেয়ে অবশেষে দেখলাম যে সেই বাড়ির মাঝ বরাবর তামা জাতীয় একটা মূর্তি, দেখতে পুরো ঘোড়ার মতো। হয়তো এইটা দিয়ে দরজা ভেঙে ফেলা যাবে। আমি সেই ঘোড়াটির মাথা ধরে দরজার লকের ওপর জোরে জোরে আঘাত করতে লাগলাম, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। এরপর আবার দেখলাম রনি একটা টেবিল নিয়ে জোরে দরজায় ধাক্কা মারল। টেবিলের কোনা ভেঙে গেছে, কিন্তু দরজা খুলল না। নিরুপায় হয়ে আমরা কি করব কিছুই আমাদের মাথায় আসছিল না। এমন ভুতুরে বাড়িতে কি আমরা শেষ হয়ে যাব? এরপর খেয়াল করলাম দেয়ালের মধ্যে দুটো তলোয়ার লাগানো। তলোয়ারের দিকে তাকিয়ে আমি রনিকে বললাম, রনি, এই তলোয়ার দিয়ে দরজা কেটে আমাদের বের হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রনি গিয়ে তলোয়ার দুটো হাতে নিল। এরপর আমার হাতে একটা দিল, সে নিজে একটা রাখলো। দুজনেই দরজার লকের ওপর জোরে জোরে কোপ মারতে লাগলাম। আমি এক কোপ দিচ্ছি, রনি এক কোপ দিচ্ছে। আবার আমরা সেই জিনিসগুলো কন্টিনিউ করলাম। আমি এক কোপ, রনি আরেকটা। কিছুক্ষণ পর আমার একটা কোপ দেওয়ার পরেই রনি কোনো কোপই আর মারল না। কি ব্যাপার? আমার পরে তো রনির কোপ দেওয়ার কথা ছিল। মাথা তুলে রনির দিকে তাকালাম, দেখলাম রনির চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। এমন অবস্থা দেখে আমার হাত থেকে তলোয়ার পড়ে গেল। হাত পা দুটোই আমার অবশ হয়ে গেছে। যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় ধপাস করে ফ্লোরে পড়ে গেলাম। খেয়াল করে দেখলাম রনি যে তলোয়ার দিয়ে আঘাত করছিল সেই তলোয়ার তার গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কেউ, যেন তার হাত থেকে কেউ অস্ত্র হাতে নিয়ে তার কণ্ঠনালী বরাবর সেটা ঢুকিয়ে দিয়েছে। রনি যেভাবে ছিল সেই রকম অবস্থাতেই
হুট করে ফ্লোরের মধ্যে পড়ে গেল। বাচ্চারা যেভাবে মাটির মধ্যে হোঁচট খেয়ে খেয়ে চলে, ঠিক সেইভাবে আমি সব শক্তি হারিয়ে বাচ্চাদের মতোই হোঁচট খেতে খেতে এগোতে লাগলাম সিঁড়ি বরাবর। সিঁড়ির মধ্যে হাত রেখে আবার উপরের তলায় চলে এলাম। এরপর খেয়াল করলাম 2 জন মহিলা এবং 4 জন পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের এক একজনের চেহারা এক একজনের চাইতেও ভয়ঙ্কর। কারো চোখ দুটো নিয়ে দাঁত বের করা, আবার কারো এক হাত কাটা, অন্য হাতে নিজেদের মাথা ঝুলানো, কারো মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তাদের এমন অবস্থা দেখে আমি নিজেই ভয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এরপর দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসে পড়লাম। ওনারা 6 জন আমার সামনে এসে অনেক ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। আমি কোনো রকমে তাদের প্রশ্ন করে বললাম, কে আপনারা? কি চান আমার কাছে? আমার 3 বন্ধুকে সেভাবে মেরে ফেলেছেন কেন? আমরা আপনাদের কি ক্ষতি করেছি? তখন তাদের মধ্য থেকে একজন পুরুষ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, এই বাড়িটা আমাদেরই ছিল। কিছু লোক এখানে পিকনিক করতে এসেছিল, অবশেষে কিনা আমাদেরকেই মেরে এই বাড়ি দখল করে নিল। আমাদের এমন নৃশংসভাবে মেরেছে, আমার একটা হাত কেটে ফেলেছে, আমার বোনের মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে। অনেক কষ্ট দিয়ে আমাদের 6 জনকে হত্যা করেছে তারা। আমাদের মেরে ফেলার পরে তারা আমাদের শরীরটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। বনের পশুরা আমাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এসবে আমাদের আত্মা মুক্তি পায়নি। আমরা এসেই যারা আমাদের মেরেছিল তাদের সবাইকে এক এক করে মেরে ফেলেছি, এবং তারপর আমরা এই বাড়িতেই রাজত্ব করছি। দিনের বেলা এই বাড়ি অদৃশ্য থাকে, রাতের বেলা যে এখানে আসে তাকে আমাদের হাতে মরতে হয়। এখন তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। তাদের কথা শুনে আমি চমকে উঠলাম। তার মানে এটাই আমার জীবনের শেষ রাত। নিচের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লাম আমি। মনে মনে ভাবছি, আব্বু আম্মু, আমাকে মাফ করে দিও। তোমাদের ছেলে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারলো না। হঠাৎ খেয়াল করলাম আমার হাত ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। আমি অ্যালার্ম দিয়ে রেখেছি। ফজরের আজান হওয়ার 5 মিনিট আগে এই অ্যালার্ম বাজবে। আমার ঘুম ভাঙলে আমি ফজরের নামাজ আদায় করতে পারবো। তার মানে 5 মিনিট পর ফজরের আজান হবে, আর এর মধ্যে আমাকে কিছু একটা করে বেঁচে যেতে হবে। আমি আবার তাদের প্রশ্ন করলাম, তোমাদেরকে যারা মেরেছিল তাদেরকে তো তোমরা মেরে দিয়েছ, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের মারছো কেন? আমরাও তো তাদের কোনো ক্ষতি করিনি, তারা কেন আমাদের মেরেছে? তখন থেকে আমাদের সিদ্ধান্ত এই, যারা এই বাড়িতে প্রবেশ করবে তারা কেউ জীবিত বের হতে পারবে না। আর যদি কেউ জীবিত বের হয় তাহলে আমরা আর এই বাড়িতে থাকবো না। এই বাড়ি সহ আমরা চিরতরে চলে যাব। মনে মনে ভাবছি, তার মানে আমি যদি আজকে এখান থেকে বেঁচে যেতে পারি, একদিকে আমার জীবনও বাঁচবে, অন্যদিকে এই অভিশপ্ত রাজবাড়িটির বিনাশও ঘটবে। আমি আবার তাদের দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি যেহেতু তোমাদের সামনে পড়েই গেছি, তাহলে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি তোমাদের হাতে আজকে আমাকে মরতেই হবে। তবে মৃত্যুর আগে আমার একটা ইচ্ছে আছে, প্লিজ আমাকে সেটা পূরণ করতে দিন। তাই নাকি? মরার আগে যেহেতু তোর একটাই ইচ্ছে, সেটা আমরা পূরণ করব। বল, তোর কি ইচ্ছে?
আপনারা রিয়াকে একটা বারের জন্য জীবিত করে আমার সামনে এনে দিন প্লিজ। এটা আবার তোর কেমন ইচ্ছে? একজন মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করব? এরকম হলে তো আমরা সবাই বেঁচে যেতাম। কিন্তু আমার শেষ ইচ্ছে এটাই। এই ইচ্ছে পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। তুই এখন মরবি, এটাই আমাদের ইচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মধুর সুর ভেসে আসছে, আজানের ধ্বনি। আজানের শব্দ আমার কানে আসতেই মুখের মধ্যে যেন মুচকি একটা হাসি চলে এলো। পাশে একটা ভাঙা কাঠ দেখতে পেলাম। সেটা নিয়েই আমার সামনে থাকা সেই অশরীরীর মাথায় আমি আঘাত করলাম, কিন্তু আমার আঘাত করার আগেই তারা অদৃশ্য হয়ে গেল। এদিকে বাড়িটা কেমন যেন থরথর করে কাঁপাকাঁপি শুরু করলো। আমি দৌড়ে গিয়ে দরজার সামনে আসতেই দেখলাম আপনা আপনি ভাবে দরজা খুলে গেছে। তারপর কিছু না ভেবে দরজার বাইরে চলে এলাম এবং এক নিমিষে বাড়িটি ভেঙে মাটির নিচে তলিয়ে গেল। রাজবাড়ির সামনে আমি হাঁটু ফেলে বসে রইলাম। এ কি হলো আমার সাথে? রিয়া, রনি, রবি, তানিয়া, আজ তারা কোথায়? এভাবেই ফেলে চলে গেল আমাকে। এক রাতেই সব ওলট পালট হয়ে গেল। এই ছিল আমার জন্য সেই ভয়ঙ্কর রাত। আপনাদেরই বলছি, কখনো কোথাও ভ্রমণ করতে গেলে পুরনো বাড়ি বা অনিশ্চিত জায়গায় থাকবেন না। হতে পারে সেদিনটা আপনার জন্য একটা অভিশপ্ত রাত হয়ে নেমে আসবে। সেই রাত হয়তো হবে রাজবাড়িতে অভিশপ্ত এক রাত। শেষ হলো আজকের গল্পটি। গল্প পাঠে ছিলাম আমি, রাহাত জুবায়ের। এ গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবের সাথে মিল থাকলে তা একান্তই কাকতালীয়। এরকম দারুণ সব ঘটনা নিয়মিত শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। তাছাড়া এই ধরনের অসাধারণ ও বাস্তব ভৌতিক ঘটনা শুনতে চাইলে ভিজিট করতে পারেন ভূত গল্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি খুঁজে পেতে সার্চ ইঞ্জিনে ভূত গল্প প্রোমো লিখে সার্চ করুন। এছাড়াও চ্যানেলের লিঙ্কটি এই গল্পের ডিসক্রিপশনেও দেওয়া আছে।